পুলিশের সাজোয়া জালের ওপর থেকে টেনে হিঁচড়ে ফেলে দেওয়ার এই দৃশ্যটি সাভার এলাকার, যেই নির্মমতা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। ঘটনাটি উত্তপ্ত জুলাইয়ের 18 তারিখ, সাভারের বাকিজার মোড়। পুরো দেশ তখন উত্তাল কোটা সংস্কার দাবির আন্দোলনে। অন্যদের মতো সেদিন ছাত্রদের আন্দোলনে যোগ দিয়েছিলেন শায়েখ আসহাবুল ইয়ামিন, MISTর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। দুই ভাই বোনের মধ্যে ইয়ামিন ছিলেন ছোট। আগে থেকেই ওর মধ্যে একটা ছিল যে সমাজ পরিবেশ, মানে এই মিথ্যা কথা বা অন্যায়টা, এটা মানে ওর কাছে মিথ্যা কথা বলা বা অভিনয় করা, বা মানুষকে প্রতারণা করা, এটা তার কাছে কোনো সিলেবাসে নাই। বুয়েট মেডিকেলে চান্স পেয়েও ভর্তি হননি অপরাজনীতির কথা চিন্তা করে। ইয়ামিনের বাবা মহিউদ্দিনের আক্ষেপ, শেষমেশ সেই অপরাজনীতিরই বলি হলো তার মেধাবী সন্তান। তোমার ছেলে নামাজ পড়তে যাওয়ার সময় বলে গেছে তার বন্ধুদেরকে সে দেখতে যাবে, আমি নিষেধ করছি, শোনে নাই। তা আমি তখন ফোনে বলতেছি যে আমি বাসায় আসতেছি, তা আল্লাহ আল্লাহ করো, তোমার ছেলে তো আর ছোটো না, হয়তো মিছিল টিছিলের মধ্যে থাকতে পারে, এই জন্য হয়তো সাউন্ড শুনতেছে না। এই বলে আমি বাসায় এসে ওর বোনকে আবার বলতেছি যে কী ব্যাপার, তোমার ভাইকে তুমি তো বললে তোমার কথা শোনে, কারণ বিয়ে তো বড়। তো বলছে যে না, এখানে বলার কি আছে, ওর বন্ধুরা যদি মিছিলে যাইতে পারে তোমার ছেলেকে যেতে পারে না, ওরা তো আবার এই আন্দোলনের পক্ষে, মেয়েও তো শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটিতে। তো আমি বললাম যে না, সেটা ঠিক আছে, কিন্তু তোমার ভাইয়ের তো কোনো অভিজ্ঞতা নেই। ইয়ামিনকে সেদিন গুলি করে বুকটা ঝাঁঝরা করে দেয়া হয়েছিল। গুলিবিদ্ধ অবস্থাতেই তাকে নিয়ে ঘুরতে থাকে পুলিশের রাইট কার। এক পর্যায়ে সাভার উপজেলা মসজিদের সামনে টেনে হিঁচড়ে ফেলে দেয়া হয়। তখনও বেঁচে ছিলেন ইয়ামিন। রিং হয়, কেউ ধরে না। মানে এই যে কি ঘটনা ঘটতেছে, ইতিমধ্যে কিন্তু ঘটনা ঘটে গেছে। 3টার সময় একজন ওর আম্মা ফোন দিয়েই যাচ্ছে, কিছুক্ষণ পর তখন একটা ছেলে ফোন ধরে বলছে যে আপনারা এনাম মেডিকেলে চলে আসেন। তখন হচ্ছে আমরা শুধু এইটুকু জানলাম। আমি আর মনে করলাম যে এনাম মেডিকেলে আহত হয়েছে, না আল্লাহ জানে কি হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা ইয়ামিনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ইয়ামিনকে মৃত বলে ঘোষণা করেন। আসলে তো আমরা আপনার ছেলেকে মৃত অবস্থায় এখানে পেয়েছি। তখন আমার কাছেও মনে হচ্ছে তার চেহারা, ওই যে পুলিশটা যে হেনস্থা করছে, তার চেহারার মধ্যে বা তার বডিতে এটার কোনো আভাস নাই। তখন দেশের সার্বিক অবস্থা খুবই ঘোলাটে, ফলে কোনো পোস্টমর্টেম না করেই তড়িঘড়ি করে স্থানীয় কবরস্থানে দাফন করে ইয়ামিনের পরিবার। তবে এই ঘটনায় কোনো মামলা না করার সিদ্ধান্ত নেন ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন। আমি করব না, আমি ব্যক্তিগতভাবে করব না, কারণ আমি এটা চাইনি। কারণ আমার ছেলের জন্য আমি বিচার চেয়েছি আল্লাহর কাছে। তো হ্যাঁ, আমার ছেলের রক্তের বিনিময়ে তো আল্লাহ তো দিছে, তো এই দেশের মানুষকে তো একটা মুক্তি দিছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে নৃশংস সেই দৃশ্য পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের আন্দোলন দমনে বিগত সরকার কতটা নিষ্ঠুর ছিল, ইয়ামিনের ওপর ঘটে যাওয়া সেই ঘটনা তারই প্রমাণ। ইয়েমেনের ওপর সেদিনের বর্বরতার দৃশ্যের নায়কদের খুঁজে বের করতে সাভার থানায় টিম সার্চলাইট। কথা হলো নবনিযুক্ত পরিদর্শক অপারেশনের সাথে। থানায় কর্মরত পুরাতন সদস্যদের সাথে কথা বলেও কাউকে শনাক্ত করা গেল না। তখন এখানে অনেকে নতুন লোক ছিল না, শুধু থানার আর কয়জন পুলিশ, শুধু পুলিশ না, আপনার আশেপাশে যদি কাউকে চেনেন আর কি, যেমন ছেলে পেলে। ওকে, সমস্যা নেই, আপনি দেখেন আগে একটা একটা করে দেখেন। কি করছেন? থানার লোক থানাতেই ছিল, কিন্তু বাহির থেকে যে পুলিশটা আসছে ওই পুলিশটাই বাহিরে গেছে, মানে ওই পিকেট ডিউটিটা করছে। প্রথমে ইয়ামিনের বাবা মামলা করতে রাজি না হলেও পরে সিদ্ধান্ত বদলান। কিন্তু তখন বাদ সাধে সাভার মডেল থানা পুলিশ।
অবশেষে ঘটনার প্রায় 1.5 মাস পর 47 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 150 জনকে আসামি করে মামলা নেয় পুলিশ। কিন্তু গ্রেপ্তার তো দূরের কথা, আসামি শনাক্তের কাজও শুরু করেনি মামলার তদন্তকারী কর্মকর্তা। এখন ওরা যে গাড়ি থেকে ফেলছে, একজাক্টলি ওরা কি জন্য ফেলছে, ওরা দোষী কিনা এটা তো দেখতে হবে ওরাই। কারণ এপিসি তো ইয়ামিনটা ছিল গাড়ির উপরে, উপরে যদি থাকে তাকে হয়তো বাঁচানোর জন্য নিচে রেখে দিতে পারে, কারণ ওই সময় তো কোনো কিছু নিয়ে মুভ করা সম্ভব না আর কি, যে ভিডিও যেটা আমি দেখেছি আর কি। ঠিক আছে, এখন ওটা জিজ্ঞাসাবাদ না করলে এটা বলা যাবে না। আর ওখানে তো আমাদের থানার ফোর্স না, বাইরের ফোর্স ছিল, ওই ফোর্স কাদের ডিউটি ছিল কি দেখেছিল, একটু ব্যাপক সময়ের প্রয়োজন হয়, এটা বুঝতে পেরেছেন। কথা হলো মামলার বাদী ইয়ামিনের মামা আব্দুল্লাহ আল মুন কাদিরের সাথে। আসামির তালিকায় পুলিশের নাম থাকায় সুষ্ঠু বিচার পাওয়ার শঙ্কায় রয়েছেন তিনি। আসলে যেহেতু আপনার 25 তারিখে মামলা 2 তারিখে থানায় রুজু হয়, তো সেক্ষেত্রে তো আমাদের কিছুটা আশঙ্কা আছে, কতটুকু আসলে এটা ঠিক মতো তদন্ত হবে অথবা এটার সময়ক্ষেপণ অথবা আননেসেসারি সময়ক্ষেপণ কি করতে পারে, এটা নিয়ে আমাদের কনসার্ন আছে আর কি। সাভার মডেল থানায় অবস্থানকালে কয়েকজন শিক্ষার্থীর দেখা মেলে। কৌতূহলবশত কথা বলার এক পর্যায়ে জানা যায় তাদের অনেকেই এমআইএসটির শিক্ষার্থী ইয়ামিন হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী। কেউ কিন্তু একবার মূল কাহিনীর টাইমে কেউ ভিডিও করতে পারে নাই, কারণ ও একাই গেছে, ওর অনেক সাহস ছিল, ও একাই চলে গিয়েছে। আমরা যারা স্টুডেন্টরা ছিলাম কেউ আসলে ওরকম করে করতে পারিনি। তো ও সামনে চলে গিয়েছে, আমরা যা দেখলাম ও গাড়িতে উঠলো, পুলিশের যে ভ্যানটা ছিল ওই ভ্যান থেকেও গুলি মারছে, ওকে আগেও গুলি করা হয়েছে, তো ওইটাকে কেয়ার করে নাই, আগে চলে গেছে, ওরকম করে আহত হয় না, এর জন্য চলে গেছে। যখন গুলি করলো তখনই ও গাড়িতে পড়ে গেছে, সাথে সাথে পড়ে গেছে। তো গাড়িতে নিয়েই তখন আবার ঘুরতেছিল, আপনার এই পাকিজা চলে গেছিলো, পাকিজা থেকে ঘুরে আবার আসছে, আইসা তখন হইলে আপনার হয়তো ওই যে ভিডিওতে দেখছেন যে লাশটা ফালাই দিছে। সাভার থানায় শিক্ষার্থীদের এমন জড়ো হওয়ার ঘটনা নিয়মিতভাবেই চলছে। তাদের একটাই দাবি, ইয়ামিন সহ এলাকায় সকল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনা। যে তখন ওই যে যারা ছিল পুলিশ তারাও কিন্তু এখানে আছে, আপনারা হয়তো এখন দেখলে চিনবেন না, মানে আপনার কী বলবো, আপনারা ছবি আগে দেখলে বুঝতে পারবেন, আমাদের কাছেও ছবি আছে। আর ওই যাদের দাড়ি, আমি বারবার বলতেছি, যাদের দাড়ি ছিল এখন ওনার টোটালি ক্লিন শেপ রাখে, মানে তাদের আগের বেশভূষা এখন আপনি চিনবেন না। আপনি সবাইকে প্রশ্ন করেন, তারা কেউ বলবে আমি ছিলাম, এরকম কাউকে খুঁজে পাবেন না, তারা বলবে কেউই ছিলাম না, আমরা থানায় ছিলাম। ইয়ামিন ওকে যেভাবে হত্যা করা হয়েছে ওটা এক্সপেক্টেড ছিল না। হ্যাঁ, আমরা আশাও করতে পারিনি এমনভাবে হত্যা করবে। প্রথমে গুলি করছে, ও ট্যাঙ্কের উপরে ছিল, ওখানে ওকে গুলি করছে, যেভাবে ওকে হেসিয়ে উপর থেকে নিচে ফালাইছে, আবার উঠে যে আবার মানুষগুলা যেভাবে ওকে আশ্রয় এলো, হ্যাঁ, ওটা একটা মানসিকতার মধ্যে পড়ে না। আমরা এই যে হত্যাগুলো হয়েছে, যে হত্যাগুলো ওনারা করার চেষ্টা করছে, বা যারা আহত আছে, যারা মারা গেছে, তাদের সবার থেকে আমরা ওনাদের সুষ্ঠু বিচারটা চাই। যাদের উপরে অত্যাচারগুলো হয়েছে, অত্যাচারের সুষ্ঠু বিচারগুলো চাই, আমাদের মেন অ্যাম্বিশন এটাই। দিনে দুপুরে এমন বর্বরতার পরও পুলিশ কতটা উদ্যোগী সেটি স্থানীয় থানা পুলিশের ভূমিকা দেখলেই স্পষ্ট। তবে থেমে থাকেনি টিম সার্চলাইট, ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত থাকে। 18 জুলাইয়ের সেই ঘটনার ফুটেজ পর্যালোচনা করে লাল জামা পরা এই ব্যক্তিকে শনাক্ত করা গেছে। নাম বাবুল শরীফ, স্থানীয়দের কাছে জামাই বাবুল নামে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য না হয়েও সেদিন তিনি পুলিশের সাথে দিনভর সক্রিয় ছিলেন। জামাই বাবুলের মতো সেদিন আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী সাভার এলাকায় পুলিশের সাথে আন্দোলন দমনে অংশ নিয়েছিলেন। জনপ্রতিনিধি এবং দলীয় পদধারী নেতারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এতটাই সক্রিয় ছিল যে তারা পুলিশের সাথে সমান তালে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এমনও ঘটনা ঘটেছে, আন্দোলনকারীদের ধরে আওয়ামী নেতাকর্মীদের হাতে তুলে দিয়েছে পুলিশ।
ছাত্র জনতার আন্দোলনে পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে পেরেছে দমন করার চেষ্টা করেছে। কার গুলিতে ইয়ামিনের মৃত্যু হয়েছে সেটা বলা মুশকিল। আগস্ট গণঅভ্যুত্থানের এমন আরও অসংখ্য ঘটনা রয়েছে। এই যেমন উত্তরা এলাকায় আন্দোলন ঠেকাতে পুলিশের পাশাপাশি প্রকাশ্যে গুলি চালায় আওয়ামী লীগের লোকজন। এদের কেউ হেলমেট পরে, আবার কেউ প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় হামলা চালায় আন্দোলনকারীদের ওপর। ঘটনা ধামাচাপা দিতে ভিন্ন রাজনৈতিক সংগঠনের বলে অপপ্রচারও চালানো হয়। উত্তরায় রামদাহাতে এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে কদিন ধরে। বিভিন্ন সূত্র বলছে এই ব্যক্তির নাম রাকিব হাসান রাতুল, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সূত্রগুলো বলছে হেলমেট পরা এই ছবিটিও রাতুলের, যদিও ছাত্রলীগ নেতারা তাকে শিবির কর্মী বানিয়ে অপপ্রচার চালায়। ভাইরাল হওয়া ছবি দুটির ব্যক্তি একই কিনা নিশ্চিত করতে পারেনি চ্যানেল 24। অস্ত্র হাতে সবুজ জার্সি পরা এই যুবকের নাম সাথিল, তুরাগ থানা ছাত্রলীগের সহসভাপতি। এই সাথিলের সাথে অন্য যারা আন্দোলন দমনে যোগ দেন তাদের নেতৃত্বে ছিলেন ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসান ও তার চাচাতো ভাই প্রকৌশলী আনোয়ারুল ইসলাম। পরবর্তীতে ছাত্র জনতার গণপিটুনিতে মৃত্যু হয় আনোয়ারুলের। গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, কিন্তু গুলি করলে মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকি ডিজাইন। এভাবেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের বর্ণনা দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইকবাল। তার নির্দেশেই যাত্রাবাড়ি এলাকায় সবচেয়ে বেশি নৃশংসতা চালিয়েছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিওটি তার জ্বলন্ত উদাহরণ। এক যুবক গুলিবিদ্ধ, আরেকজনকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছেন, বিপরীতে গুলি ছুটছে পুলিশ। শেষমেশ দৌড়ে নিজেকে আত্মরক্ষা করে যুবকটি, অন্যজন স্পটেই পড়ে থাকে। পরে তাকে ভ্যানে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। মর্মান্তিক সেই ঘটনার আদ্যোপান্ত খুঁজে বের করে টিম সার্চলাইট। গুলিবিদ্ধ শিক্ষার্থীর নাম ইমাম হাসান তাইম, বাবা পুলিশ কর্মকর্তা ময়নাল হোসেন ভূঁইয়া। সন্তানের এমন মৃত্যু কোনো মতেই মানতে পারছেন না মমতাময়ী মা। ছাত্র আন্দোলনের পুরোটা সময় তাইমকে চোখে চোখে রেখেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। বাঁচতে অনেক চেষ্টা করছিল, একটু মায়া লাগে না যে ছেলেটা কি বা কে। লগের গোপালে বলছে, কয় স্যার আমি পুলিশের ছেলে, উনি ইন্সপেক্টরের ছেলে, তোর জীবন লয়ে তুই যা। গুলি কয়েকটা গুলি দিছে, 5-6টা গুলি দিছে। কয়টা গুলি লাগে মানুষের, একটা গুলি তো পৃথিবীর ছাড়ে। 5-6টা গুলি দিছে, প্যাডে দিছে, পিসি দিয়ে দিছে, পায়ে দিছে, বুকে দিছে। টিম সার্চলাইট তাইমের মর্মান্তিক মৃত্যুর ঘটনাটির অনুসন্ধান করে জানতে পারে, সেদিন খুব কাছ থেকে যিনি গুলি ছোড়েন তিনি যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জাকির হোসেন। 10-15 ফুট দূর থেকে একাধিকবার তাকে গুলি করতে দেখা যায়। ঘটনার কিছুদিন পর পরিদর্শক জাকির হোসেন স্বেচ্ছায় রংপুর রেঞ্জে বদলি নেন, তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় সেখানে যোগ না দিয়ে আত্মগোপনে চলে যান। এদিকে তাইম হত্যাকাণ্ডে পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীদের গুলিতে মৃত্যু হয় তাইমের। প্রতিবেদনটি প্রস্তুত করেন শাহবাগ থানার এসআই শাহাদত আলী। তার দাবি, তাইমের পরিবারের অভিযোগের ভিত্তিতেই সুরতহাল রিপোর্টটি তিনি তৈরি করেছিলেন। লাস্ট মর্গে আমরা টেবিলের উপরে যে অবস্থায় পাইছি তাতে ওর মাঝখানে একটা গুলির দাগ আর কিছু স্প্লিন্ডারের মানে ছোট ছোট ছিদ্র আছে আর কি। তো ওর বাবার দেখানো মতে এবং তার বাবার ভাষ্য মতে আমি এই সুরতহালটি রিপোর্ট প্রস্তুত করি। একটি বিষয় পরিষ্কার, আন্দোলন সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই পুলিশকে দায় মুক্তি দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। তাইমের বেলাতেও এর ব্যতিক্রম ঘটেনি। এই ভিডিওটি প্রকাশ না হলে হয়তো এসআই শাহাদত আলীর দাবি সত্য হয়ে যেত। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে আদালতে মামলা হয়েছে, তবে তাইমের পরিবারের অভিযোগ
আসামি ধরতে গড়িমসি করছে পুলিশ। সেদিন তাইমকে বাঁচানোর চেষ্টা করা যুবকটিকে খুঁজে বের করেছে টিম সার্চলাইট। নাম রাহাত হোসেন। তাইম হত্যা মামলার অন্যতম সাক্ষীও তিনি। জীবন বাজি রেখে বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজেও গুলি খেয়েছেন। তাইমকে যখন শ্যুট করা হলো পিছন থেকে, তখন তাইম যখন শুয়ে পড়বে ওই অবস্থায় তাকে যখন আমি পিছন থেকে যখন ধরি, তখন মানে পুলিশ অজস্রভাবে গুলি করা শুরু করে আর কি। তাইম হাত দিয়ে ইশারাও দিতেছিল যে ভাই আর গুলি করেন না ভাই, এরকম কিছু সেই ইশারা দিতেছিল। আমার মনের ভিতরে তো প্রচণ্ড মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি ওই জায়গাটাতে দম বন্ধ হয়ে মারা যাব। আর তাইমকে আমি এই হিসাব করেই ধরছি, যদি বাঁচার সম্ভাবনা যদি থাকে তাহলে দুইজনই বাঁচবো, না হলে দুইজন এই জায়গায় মারা যাবে। কিন্তু সর্বশেষ দেখা গেছে যে আমার পায়ে রাবার বুলেটের লাগার কারণে পা একদম থেতলানো অবস্থা হয়ে যায়। পায়ের বুড়ো আঙ্গুলটা ভেঙে মানে বামে চলে আসে, পায়ে তীব্র তখন যন্ত্রণা। কিন্তু একটা মানুষ হচ্ছে গিয়া যখন মৃত্যুর কাছে যখন থাকে তখন ওইরকম হয়তো বা কোনো অনুভূতি হয় না। তাই তাইমের শরীরটা যখন সম্পূর্ণ ছেড়ে দেয়, তাকে যখন টানার আর সক্ষমতা আমার থাকে না, আমার পায়ের যন্ত্রণা যখন তীব্র হয়ে যায়, সেও বলতেছে সর্বশেষ আমাকে, সে বলতেছে যে ভাই আমি আর পারতাছি না, আমাকে তুমি ছাইরে দাও। তাই ওই অবস্থায় আমি তাকে ছেড়ে দিয়েছি আর কি। হাত দিয়ে ইশারা দিয়ে দুইজন ভাইকে ডাক দিয়ে যে ভাই আমাকে একটু বাঁচান। তারা যখন আমাকে মানে হসপিটালের দিকে নিয়ে যায়, তখন আর কি আমি তাদেরকে বলতেছি যে ভাই আমার সাথেটাকে মাইরে ফেলাইছে, আপনারা তাকে একটু নিয়ে আসেন। কিন্তু তখন রাস্তায় পুরো শুনশান নীরবতা ছিল। অনেক পুলিশের ফোর্স ছিল যারা অজস্রভাবে চতুর্দিকে গুলি করতেছিল, কেউ রাস্তার দিকে আসার সাহস করে নাই। আহত হওয়ার পর আরেক বিপদে পড়েন রাহাত। পুলিশি ধরপাকড়ের ভয়ে কয়েকদিন তাকে আত্মগোপনে থাকতে হয়েছিল। তবে নিশ্চিত মৃত্যু জেনেও বন্ধুকে বাঁচাতে রাহাত যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাসে। ছাত্র জনতার অভ্যুত্থানে অন্তত 1000 প্রাণহানি হয়েছে। আমরা মাত্র কয়েকটি ঘটনা ও অসঙ্গতিগুলো তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু সারা দেশে চলা গণহত্যার এমন অনেক ঘটনাই রয়েছে দৃষ্টির আড়ালে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটে মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।